নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমার চ্যানেল আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্মে। আর আমি আয়ুষ্মান মিত্র। তো আজকে আমি ভাবলাম যে একটা বিলেটেড হ্যাপি বার্থডে উইশ দিয়ে, দুদিন আগে তার জন্মদিন ছিল জানি, কিন্তু দুদিন আগে নানা কাজে ব্যস্ত থাকার দরুন তার জন্মদিনে ট্রিবিউট জানানো আমার হয়ে ওঠেনি। এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী আমার দর্শকদের কাছে। তারা হয়তো কিছু একটা এক্সপেক্ট করেছিলেন। যাই হোক, বলে না দের আয় দুরুস্তায়, হিন্দিতে একটা কথা আছে। তাই আজকে আমি নিয়ে চলে এসেছি আমার প্রিয় লেখক, প্রিয় পরিচালক শ্রী সত্যজিৎ রায়কে আমার একটি ছোট্ট শ্রদ্ধাঞ্জলি, তার এক অনন্য সাধারণ সৃষ্টি প্রফেসর শঙ্কুর আমার মতে সেরা 10টি গল্প নিয়ে। প্রফেসর শঙ্কু সত্যজিৎ রায় কিন্তু ফেলুদার আগে লিখেছিলেন। উনি 1961 সালে প্রফেসর শঙ্কু লেখা শুরু করেন। প্রথম গল্পের নাম ছিল বোমযাত্রীর ডায়েরি, যেটা আমি আমার সেরা 10-এ অন্তর্ভুক্ত করেছি। এরপর প্রফেসর শঙ্কু প্রথম দিকে হেসরাম হুঁশিয়ারের ডায়েরি, যেটা সুকুমার রায় লিখেছেন, সত্যজিৎ রায়ের বাবা, তার থেকে অনেকটাই অনুপ্রাণিত ছিল। এটা কথা কিন্তু সত্যজিৎ রায় নিজেই অনেক ইন্টারভিউতে বলেছেন। কিন্তু তারপর আস্তে আস্তে কিন্তু তার উপন্যাসগুলো একটা সিরিয়াস টার্ন নিতে শুরু করে, বা বলা ভালো আর একটু বয়স্ক পাঠকদের জন্য। এটা যেমন একটু শিশুদের জন্য লেখা বা একটু ছোটদের জন্য, 9-10 বছরের বাচ্চাদের জন্য লেখা। তারপর শঙ্কু কাহিনীগুলো কিন্তু কিশোরদের জন্য লেখা হতে থাকে, এবং তার সঙ্গে যোগ হতে থাকে নানান রকম জিনিসের ওপরে সত্যজিৎ রায়ের বর্ণনা, যেটা দিয়ে আপনি অনেক কিছু শিখতে পারেন, জানতে পারেন। হ্যাঁ, ফেলুদার গল্পেও জানতে পারেন আপনারা, কিন্তু এখানে সেগুলো অনেকটা বিজ্ঞান ঘেঁষা, অনেক জিনিস আপনারা জানতে পারেন, ভূগোল সম্পর্কে জানতে পারেন, ইতিহাস সম্পর্কেও কিন্তু জানতে পারেন। আসলে সত্যজিৎ রায় হয়তো শঙ্কুকে সৃষ্টি করেছিলেন অনেক কিছু ছেলে মেয়েদেরকে গল্পের ছলে শেখানোর জন্য। এবং তার গল্পগুলোর মধ্যে কিন্তু শুধু সায়েন্স ফ্যান্টাসি থাকে না, তার গল্পগুলোর মধ্যে কিন্তু কখনো কখনো থ্রিলারের সমাবেশ ঘটেছে, তার গল্পগুলোর মধ্যে কিন্তু কখনো কখনো ক্রাইমের সমাবেশ ঘটেছে, বা কখনো কখনো একটু হররেরও আমরা, বা ম্যাকাবার যেটাকে বলে, সেই ভয়াল রসের ছায়াও আমরা দেখতে পাই, অ্যাডভেঞ্চার কাহিনীর ছায়া দেখতে পাই। কাজেই প্রফেসর শঙ্কুকে শুধু সায়েন্স ফ্যান্টাসি বললে কিন্তু ভুল হবে। ব্যাপারটা কি জানেন তো? ব্যাপারটা হচ্ছে সত্যজিৎ রায় যেহেতু শিশু বা কিশোরদের জন্য লিখতেন, তাই আমাদের অনেকেই নাকশিটকায় বাচ্চাদের জন্য লিখত। কিন্তু কথাটা তা নয়, বাচ্চাদের জন্য লেখা কিন্তু সহজ নয়। বড় বড় লেখকরা কিন্তু বলেছেন ছোটদের জন্য লেখা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। কারণ নিজেদেরকে ছোটবেলায় নিয়ে যেতে হয়, কৈশোরে নিয়ে যেতে হয়, এবং সেখান থেকে সেই দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু লেখার চেষ্টা করতে হয়। এবং আজকে যে যুগে তিনি লিখছে সেই যুগে কিশোরদের কথাও মাথায় রাখতে হয়। তো যাই হোক, সেই দিক দিয়ে শঙ্কু আমার মনে হয় একটা পারফেক্ট সৃষ্টি সত্যজিৎ রায়, আর সেই জন্যই আমি নিয়ে এসেছি সেরা 10 শঙ্কু গল্প। তো প্রথম যে গল্পটির কথা আমি বলতে চলেছি, মানে 10 নম্বর গল্প আমার লিস্টে, সেই গল্পটি হলো কোচাবাম্বার গুহা। কোচাবাম্বার গুহা নিয়ে একটা ছোট্ট ঘটনা বলি। কোচাবাম্বার গুহা আমার প্রথম পড়া শঙ্কুর গল্প, এবং আমি এটা পড়েছিলাম প্রফেসর শঙ্কু কাণ্ড কারখানা সংকলনে। এখনও সেটা পাওয়া যায় সেখানে, কোনো শঙ্কু সমগ্র ব্যাপারটা আসেনি, এসেছে অনেক পরে। তো আমি তখন ক্লাস 4-টোরে পড়ি বোধহয়, তখনই কিন্তু আমি ফেলুদা শঙ্কু বগ্রাসে গেলা শুরু করেছি। এবং এই গল্পটা পড়ে আমি সত্যি সত্যি গুহায় যেতে চেয়েছিলাম। আমি বাবাকে বলছি আমাকে ভীমবেট কোথায় দেখা যায় এরকম, বাবা খুঁজেও বের করেছিল ভীমবেটকায় যাবো, ভীমবেটকায় গিয়ে ওই কেভ পেন্টিংসগুলো দেখবো, কারণ গল্পটা সেটা নিয়ে। গল্পটা খানিকটা এরকম, গল্পটা আমাদের বলিভিয়ায় নিয়ে যায়। বলিভিয়া একটি গুহা যার নাম কোচাবাম্বা, এবং সেই কোচাবাম্বা গুহায় অনেকগুলো কেভ পেন্টিংস দেখা গেছে, যেগুলো খুবই আশ্চর্য রকমের কেভ পেন্টিং। কারণ সাধারণত দেখা যায় কেভ পেন্টিংগুলো এক রঙের হয়, মানে রঙিন হয় না, কিন্তু এই কেভ পেন্টিংগুলো খুব রঙিন, খুব সুন্দরভাবে আঁকা, এবং শুধু শিকারের দৃশ্য নয়। আলতামিরার গুহা, স্পেনের আলতামিরার কথা অনেকেই জানে, বা ভীমবেটকাতে যেমন শিকারের দৃশ্য করা হয়েছে, সেরকম এখানে আঁকা হয়েছে নানান রকম উৎসবের জিনিস, বা চাঁদ সূর্য, এবং বোঝা যাচ্ছে সেগুলো তার ভালো লেগেছে বলে আঁকা হয়েছে, নট ফর এনি রেকর্ড। এবং সেখানে কিছু কিছু অ্যালফাবেটও নাকি দেখা গেছে, যেগুলো দেখে মনে হয় কোনো ভাষার কোনো অক্ষর। কারা এঁকেছিল এগুলো?
সেখানকার লোকাল যে প্রফেসর কর্ডোবা, তিনি বলছেন যে না, এগুলো কোনো মানুষের শয়তানি, তারা এই আঁকাগুলো পুরনো হতেই পারে না, এগুলো নতুন, কোনো লোক ফেম পাওয়ার জন্য বা বিখ্যাত হওয়ার জন্য সেগুলোকে এঁকে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। কিন্তু হাম্বারটন এবং শঙ্কু সে ব্যাপারে দ্বিমত থাকেন। তারা বলিভিয়া যান এবং সেই গুহায় তারা তিনজনেই এটার অনুসন্ধান করতে বেরিয়ে পড়েন। শেষের দিকে তারা যখন গুহার মধ্যে একটা জায়গায় গিয়ে আটকে যান, তারপর একটি অমোঘ সত্যের মুখোমুখি হন তারা। এবং কোচাবাম্বা গুহা ব্যাপারটা হচ্ছে যে শঙ্কুর বাকি গল্পগুলোর মতন এখানেও অ্যানথ্রোপোলজি বা নৃতত্ত্ব যেটাকে বাংলায় বলা হয়, সেটার সঙ্গে কিন্তু আমাদের একটা হালকা করে লেখক পরিচয় করিয়েছেন, যে মানুষের ইতিহাস, নৃতত্ত্ব মানে তো মানুষের ইতিহাস, মানুষের স্টাডি, সেটা নিয়ে একটা ছোটোখাটো যাকে বলে একটা গ্লিম্পস উনি দিয়েছেন। এছাড়া এখানে বলা হয়েছে যে কিভাবে আমরা প্রকৃতি বা পুরনো দিনের জিনিস বা পুরনো পেইন্টিংস বা এগুলোকে আমরা কিভাবে খুব একটা পাত্তা দিই না বা এগুলো নিয়ে খুব একটা পড়াশুনো করি না, এগুলো নিয়ে জানতে চাই না, পুরনো প্রাচীন সভ্যতা বা আদিম মানুষদের সম্পর্কে আমরা অতটা উৎসাহী থাকি না। এবং এখানে কি বলবো, গল্পটা খুব লিনিয়ারভাবে এগিয়েছে। গল্পটার মধ্যে সাংঘাতিক কিছু চমক আছে তা নয়, কিন্তু গল্পটার থেকে অনেক কিছু জানা যায়। এবং গল্পের শেষটা আমি যেটা বললাম, শেষটা একটু আনএক্সপেক্টেড। অ্যাটলিস্ট কোনো কিশোর যদি এটা পড়ে, একটা 14-15 বছরের ছেলে বা মেয়ে, তারা হয়তো শেষটা ধরতেই পারবে না। সেই সাসপেন্সটার জন্য আমার মনে হয় কোচাবাম্বার গুহাটা অবশ্যই পড়া উচিত। 9 নম্বরে আছে একটি গল্প, যে গল্পটির নাম হচ্ছে প্রফেসর শঙ্কু ও খোকা। প্রফেসর শঙ্কু ও খোকার গল্পটা হচ্ছে এরকম যে একটি ছোট্ট ছেলে, 4 বা 5 বছর বয়স হবে, সে খেলতে খেলতে হোঁচট খেয়ে পড়ে যায় বাড়িতে। এবং পড়ে যাওয়ার পরেই সে আপাতদৃষ্টি স্বাভাবিক ছেলেটা অস্বাভাবিক কথা বলতে শুরু করে। অস্বাভাবিক মানে কোনো পাগল টাগলদের মতন কথাবার্তা নয়, কিন্তু একেবারে উচ্চাঙ্গের কথা বলতে শুরু করে দেয়। মানে সংস্কৃতের সবাইকে স্বাগতম বলে গ্রিটিংস দেয়, নানান রকম থিওরি বলে, নানান রকম উচ্চাঙ্গের আলোচনা চালায়, যেগুলো হয়তো বৈজ্ঞানিকরা সেই ধরনের আলোচনা চালান। এটা কী করে হলো, কেন হলো, তার জন্য ছেলেটির বাবা ছাপোষা মধ্যবিত্ত মানুষ, তাকে একজন নিয়ে আসেন। সে এসে বলেন যে শঙ্কু ডাক্তার, আপনি আমার বাচ্চাকে দেখে দেবেন। বেচারা ভাবেন যে উনি একজন ডাক্তার বা মেডিকেল প্রফেশনাল, যেটা আদৌ উনি নন। কিন্তু প্রফেসর শঙ্কুর ব্যাপারটা শুনে মনে হয় যে এটার ছেলেটিকে নিয়ে আসা দরকার, পরীক্ষা নিরীক্ষা করা দরকার। ছেলেটিকে যখন তিনি নিয়ে আসেন, নিয়ে আসার পর ছেলেটি নানান রকম থিওরি, এমনকি প্রফেসর শঙ্কুর একটি থিওরি থেকে কোনো পোলার রিপোলিয়ান থিওরি, সেই থিওরিটা অবধি বলে দেয়। তারপরে আস্তে আস্তে ছেলেটি নানান রকম দার্শনিক কথাবার্তা বলতে আরম্ভ করে দেয়। তো এইটা হলো গল্প। এর পরে কি হয় সেটা আমি বললাম না। এরপর গল্পের শেষটা একদিক দিয়ে হয়তো অনেকে একটু আনএক্সাইটিং মনে হতে পারে, কিন্তু আমার গল্পের শেষটা আমার খুবই ভালো লেগেছে এবং শেষটার জন্যই আমার গল্পটাকে আমি এতটা উঁচুতে স্থান দিই শঙ্কুর অতগুলো গল্পের মধ্যে। এছাড়া গল্পটার মধ্যে খোকা ক্যারেক্টারটাও খুব ইন্টারেস্টিং। এর মধ্যে একটি বার্তাও দিয়েছেন যে কোনো ছেলের, কোনো বাচ্চার যদি প্রতিভা থাকে, তাকে দেখতে কেমন লোকে হামলে পড়ে, তা বাচ্চাটার মানসিক কতটা চাপ যাচ্ছে সেটা লোকে খেয়ালই করে না। অনেকে হয় না, দেখবে অনেকের বাবা মা বলে আমার ছেলে খুব ভালো আঁকতে পারে, তাদেরকে দিয়ে আঁকিয়ে যায় 3-4 ঘন্টা ধরে গেস্টের সামনে সে নানা রকম পেন্টিং করছে। তাতে যে তার মাথায় একটা চাপ পড়ছে, ধকল যাচ্ছে, আফটার সে তো একটা বাচ্চা, সেটা কিন্তু মা বাবারাও বোঝেন না। এই ব্যাপারটা কিছুটা বার্তা খুব অন্যভাবে বেঁকিয়ে চুরিয়ে সত্যজিৎ রায় দেওয়ার চেষ্টা করছেন, যতটা একটা কিশোর পাঠ্য গল্পের মধ্যে দেওয়া সম্ভব। এটাই সত্যজিৎ রায়ের বিশেষত্ব। কিন্তু আপনি কিন্তু চট করে সেটা বুঝতে পারবেন না, আপনি একটু বড় হলে বুঝতে পারবেন। সেই জন্যই বলি না, সত্যজিৎ রায়ের গল্পগুলো কিন্তু ছোট বড় সবারই পড়া উচিত। এবং এটা যদি ছেড়েও দিই, মানে থ্রিলিং ফ্যাক্টরও প্রচুর আছে, কিন্তু বিশেষ করে খোকার একটা ইলাস্ট্রেশন আছে, সেখানে আমি কোথাও দিয়ে দেবো, সেই ইলাস্ট্রেশনটা দেখে আপনার রীতিমতো ভয় লাগবে। কোথাও একটা হরর এলিমেন্ট রয়েছে, কোথাও একটা সাসপেন্স এলিমেন্ট রয়েছে, আবার একসঙ্গে এই দর্শনটাও রয়েছে। সেই জন্যই আমার খুব প্রিয় একটি গল্প প্রফেসর শঙ্কু ও খোকা। 8 নম্বরের যে গল্পটি, সেটি আমি আগেই বলেছিলাম, সেটি হচ্ছে বোমযাত্রীর ডায়েরি। প্রফেসর শঙ্কুর ওপর লেখা প্রথম গল্প সত্যজিৎ রায়ের। প্রফেসর শঙ্কু বলেই একটি কাহিনী সংগ্রহ আছে, সেখানে আপনি পেয়ে যাবেন তার প্রথম গল্পটি এই বোমযাত্রীর ডায়েরি। এছাড়া শঙ্কু সমগ্রেরও প্রথম গল্প বোমযাত্রীর ডায়েরি।
তো বোমযাত্রী ডায়েরিতে দেখানো হচ্ছে যে প্রফেসর শঙ্কুর ডায়েরিগুলো কোথায় পাওয়া যাচ্ছে, প্রফেসর শঙ্কু কোথাও নিখোঁজ হয়ে গেছে, একটা বিশাল বড় উল্কাপাত হচ্ছে, তার ঠিক মাঝখানে ওই ডায়েরিটিকে পাওয়া গেছে এবং এই ডায়েরিটিকে নিয়ে আসা হয় একজন লেখক, মানে একজনের কাছে আসে ডায়েরিটি, তিনি সেটা পড়তে শুরু করেন। ডায়েরিটাকে টানা যায়, এরকম খুব টানলে লম্বা হয়ে যায়, এবার ডায়েরিটাকে পোড়ালেও পড়ে না, এবং ডায়েরিটার মধ্যে লেখা আছে কেমন করে তিনি একটি রকেট বানিয়ে সঙ্গে বিদুশেখর বলে একটি রোবট এবং তার পোষা বেড়াল নিউটনকে নিয়ে গ্রহ থেকে গ্রহান্তরে যান। তো আগেই আমি বলেছি তখন প্রফেসর শঙ্কু নিয়ে হয়তো উনি একটি গল্প লিখতে চেয়েছিলেন, পরে খুব জনপ্রিয় হয়ে যাওয়ার পর আরও গল্প লিখতে শুরু করেন, এবং এই গল্পটি কিন্তু মূলত একটু হাস্যরস, মানে সাইফাই কমেডি বলতে পারেন আর কি। তাও পড়তে কিন্তু আমার খুব মজা লেগেছে, আমার পড়ে খুব ভালোও লেগেছে। যেমন এই বিদুশেখর চরিত্রটি আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। এরপরে কিন্তু প্রফেসর শঙ্কু কোথাও বিদুশেখরকে আনেননি। কিছুদিন আগে দেবজ্যোতি ভট্টাচার্য এই বিদুশেখরকে নিয়ে একটি 5টি উপন্যাস লিখেছেন, খুব ভালো, বিদুশেখরের মুন্ডু, আপনারা পড়ে দেখতে পারেন। আর আমার কোনো একটা ভিডিওতে আমি এটার ছোটোখাটো একটা রিভিউও দিয়েছিলাম। তো এই বিদুশেখর একটি বিশালাকায় রোবট, এবং প্রথম দিকে সে কিছু যান্ত্রিক আওয়াজ করতো, তারপর আস্তে আস্তে তাকে বাংলা শেখানো হয়। তো বাংলা শেখানোর পরে তাকে দেখা যাচ্ছে খাবার, বিদুশেখর এই জিনিসটা কেমন বা এই বাইরের দৃশ্যটা কেমন, সে বলে গাগ, মানে ভালো। তো কোথাও যেতে মানা করলে বলে বিবং বিভং বিবং, এরকম করে বলে। তো আমার যে বিপদ, ভীষণ বিপদ। সেখানে দেখানো হয়েছে মঙ্গল গ্রহে লাল রঙের নদী বয়ে যায়, এরকম নানা রকম কল্পনার আশ্রয় নিয়েছেন, যেগুলো ছোটদের পড়তে ভালোই লাগবে, বড়দেরও পড়তে আমার মনে হয় না খুব একটা খারাপ লাগবে। সেটাই সত্যি, আমি বারবার বলছি, সত্যজিৎ এমনভাবেই লেখেন যে বড়দেরও পড়তে ভালো লাগে। এবং এই গল্পটির মধ্যে উল্কাপিণ্ডর বর্ণনা আছে এবং কিছু আবিষ্কারের কথা আছে, যেগুলো পরের দিকে সত্যজিৎ রায়ের গল্পগুলিতে, এবারে শঙ্কুর গল্পগুলিতে ক্ষমা করবেন, একটা সিরিয়াস টার্ন নেয়। কিন্তু এখানে কিছু আবিষ্কারগুলো কথা বলা হয়েছে, যেমন নস্যাস্ত্র বা স্নাফগান, মানে কারো থেকে তাক করে আপনি মারলেন তাহলে শত্রুর অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে, কারণ নস্যাস্ত্র তো নস্যি বেরিয়ে কারো মুখে ঢুকে আপনাকে নাস্তানাবুদ করে দেবে। তো এই আবিষ্কারগুলোর কথা এখানে খুব বিস্তারিতভাবে বলা হয়েছে। যেটা গল্পের মধ্যে অনেক পরিমাণে হিউমার রয়েছে, কেউ যদি একটা বিশুদ্ধ হাস্যরসের একটি গল্প পড়তে চান, তার সঙ্গে অনেকটা সায়েন্স ফিকশন মেশানো রয়েছে, তাহলে নিশ্চয়ই বোমযাত্রী ডায়েরিটা পড়তে পারেন। এটাও প্রফেসর শঙ্কু গল্পের একেবারে প্রথম গল্প, এটি প্রফেসর শঙ্কু নামক যে বইটি আছে তার প্রথম গল্প। তো প্রথমে এটি নিউজ স্ক্রিপ্ট বের করতো, এখন সেটা আনন্দ থেকেই প্রকাশিত হয়। এছাড়া আবার বলছি, এটা শঙ্কু সমগ্রেও অবভিয়াসলি আছে, প্রথম গল্প যেহেতু আপনি পেয়ে যাবেন। আশ্চর্য প্রাণী। আশ্চর্য প্রাণী সত্যি একটি আশ্চর্য গল্প। আশ্চর্য কেন বললাম, কারণ এখানে একটা অদ্ভুত জিনিসের কথা বলা হয়েছে, মানে একটা ট্যাঙ্কের ভেতরে প্রফেসর শঙ্কু এবং তার সঙ্গে আরেকজন বৈজ্ঞানিক হামবোল্ট বলে, হামবোল্টের বাড়িতে তার ল্যাবে এক্সপেরিমেন্ট করছেন যে কি করে ওই ট্যাঙ্কের মধ্যে পুরো যে ইভলিউশনটা, মানে আমাদের তো জীবের ইভলিউশন হয়েছে পৃথিবীতে, সেই পুরো ইভলিউশনটা, পুরো বিবর্তনটা ওই জারের মধ্যে ওনারা করবেন। মানে প্রথমে একটা প্রাণীর সৃষ্টি করবে, আস্তে আস্তে প্রাণীটা নিজের থেকে ইভলভ হতে শুরু করবে। তো ট্যাঙ্কের ভিতরে একটা আর্টিফিশিয়াল বজ্রপাতের ব্যবস্থা করা হয়েছিল, এর থেকে আস্তে আস্তে সত্যি একটি প্রাণীর সৃষ্টি হয়। প্রাণীর সৃষ্টি হতে হতে সেটা যখন বিবর্তনের নানা ধাপ পার করতে থাকে, তার সাথে সাথে আস্তে আস্তে হামবোল্টের আচরণটাও রূঢ় হতে শুরু করে দেয়। তো এখানে দেখানো হয়েছে যে অনেক বিদেশি বৈজ্ঞানিকরা কীভাবে ভারতীয় বৈজ্ঞানিকদেরকে অনেক সময়ই অপমান করেন বা তাদেরকে অ্যাসিস্ট্যান্ট বলে পরিচয় দেন, মানে অ্যাসিস্ট্যান্ট কিন্তু ব্যাপারটার মধ্যে একটা সাবঅর্ডিনেট ব্যাপার থাকে, এখানে কিন্তু তারা সহকর্মী ছিলেন, কলিগ ছিলেন, অ্যাসিস্ট্যান্ট ছিলেন, কিন্তু অ্যাসিস্ট্যান্ট বলে পরিচয় দেন। আস্তে আস্তে মানে সেখানে শঙ্কুর মুখ দিয়ে একটা খুব সুন্দর কথা বলানো হয়েছে যে বৈজ্ঞানিকরা অনেকে উচ্চশিক্ষিত হলেও তারা খুব ভালো মানুষ নয়। এই কথাটা কিন্তু সত্যজিৎ রায় শঙ্কুর অনেক গল্পে শঙ্কুকে দিয়ে তার ডায়েরির থ্রু দিয়ে বলিয়েছেন। যাই হোক, এখানে আস্তে আস্তে তারপরে কি হয়, বিবর্তনে কোন কোন ধাপে সেটা যায়, এবং তারপর হামবোল্ট শঙ্কুকে একটা মানে শেষে গিয়ে হামবোল্ট শঙ্কুকে বন্দি করে ফেলে এবং তাকে কে বাঁচাতে আসে, এবং তারপরে কি হয়, নানা রকম ঘটনার ঘনঘটা আছে গল্পটির মধ্যে। তো গল্পটির মধ্যে যে মেন কনসেপ্টটা, এটাই হচ্ছে গল্পটার মূল আকর্ষণ, মানে দুজন মানুষ আবার করে পুরো বিবর্তনটাকে একটা জলের ট্যাঙ্কের মধ্যে
সৃষ্টি করছে। এটা অনেকটা মানে সত্যি তো অনেক মানুষকে এটা অহংকারী করে তুলতেই পারে, যেমন বৈজ্ঞানিকের মনে হতেই পারে যে আমি ঈশ্বর, কিন্তু সেটা কি ঠিক, সেটা কি সত্যি? এই এই প্রশ্নগুলোর উত্তর কোনো না কোনোভাবে খুব খুব মানে সাটলভাবে সত্যজিৎ রায় এই গল্পের মধ্যে দিয়ে খোঁজার চেষ্টা করেছেন। গল্পটা পড়তে খুবই ভালো লাগে, আর সব শঙ্কুর গল্পের মতোই অনেক কিছু জানা যায় এবং গল্পটি খুব গতিশীল। আশা করি সবারই ভালো লাগবে পড়তে, যেমন আমার লেগেছিল। এরপর দেখা যাক আমার 6 নম্বর প্রিয় গল্পটি কোনটি। 6 নম্বর গল্পটি হলো রক্তমৎস্য রহস্য। এই রক্তমৎস্য রহস্য গল্পটা আমার আরও ভালো লেগেছিল এই জন্য যে প্রফেসর শঙ্কুর একজন প্রতিবেশী আছে, অবিনাশবাবু। অবিনাশবাবু একজন অত্যন্ত বৈজ্ঞানিক ধরনের মানুষ। তিনি এখনও রেডিওকে কলের গান বলেন, এখনও তার কাছে সিনেমাকে বায়োস্কোপ বলেন, তিনি এরোপ্লেনকে বলেন উড়োজাহাজ, যেগুলো একদম সেই বিংশ শতাব্দীর শুরুর দিকে বাঙালিরা বলতো আর কি। তো তিনি মাঝে মাঝে এই শঙ্কুর আবিষ্কারগুলোকে একটু তুচ্ছতাচ্ছিল্য করেন, কিন্তু ভেতরে ভেতরে শঙ্কুকে ভালোবাসেন, পছন্দও করেন। শঙ্কুর সাহচর্য তার ভালোও লাগে। তো এখানে প্রথমবার, এরপরে অনেকবারই অবিনাশবাবু শঙ্কুর সঙ্গী হয়েছেন, কিন্তু এই গল্পটাই প্রথম গল্প যেখানে অবিনাশবাবু শঙ্কুর সাথে একটি অ্যাডভেঞ্চারে যান। অ্যাডভেঞ্চারটা কি নিয়ে না, গোপালপুর শহরে, উড়িষ্যার গোপালপুর শহরে কয়েকটি লাল রঙের মাছ নাকি এসে মানুষকে আক্রমণ করছে এবং মেরেও ফেলছে। তারপরে পাখনাগুলোতে ভর করে তারা নাকি সমুদ্রের মধ্যে চলে যাচ্ছে। এটা মানে এরকম একটা ঘটনা জানতে পেরে তারা ওখানে যান এবং কিভাবে তারা একটি সাবমেরিনে দুজন জাপানি সমুদ্র বিজ্ঞানী বা ওশনোগ্রাফার ওদের সঙ্গে মিলে সমুদ্রের তলায় চলে যাচ্ছে এবং কিভাবে তারা রক্তমৎস্যের এই রহস্যটাকে, তারা কি এই মাছগুলো কোথা থেকে এলো, এরা কি ধরনের মাছ, সেই রহস্যটা ভেদ করছে। এর মধ্যে একটা ছোট্ট গুপ্ত ধরনের একটা অ্যাঙ্গেলও আছে, সেটাও বেশ মজাদার আর কি। এছাড়া এখানে শঙ্কু নানা রকম আবিষ্কারের কথা আমরা জানতে পারি। আমার একটা আবিষ্কার, ওনার ব্যক্তিগতভাবে আমার একটা আবিষ্কার খুব ভালো লেগেছিল, যে বটিকা ইন্ডিকা, সেটা হচ্ছে ক্ষুধা তৃষ্ণানাশক বড়ি। একটা বড়ি আপনি খেয়ে ফেলুন, বইটা খেলে আপনার দুপুরে খাওয়া হয়ে যাবে, রাত্রে খাওয়া হয়ে যাবে। সত্যি তো, এরকম একটা কমপ্লেক্স অ্যাডভেঞ্চারে কেউ বেরোচ্ছে, তার একটু এসব বটিকা ইন্ডিকা, টি পিল, কফি পিল না রাখলে চলে বলুন তো? সেজন্যই এগুলো গল্পের মধ্যে আমদানি ঘটেছে। খুব মজা লাগে পড়তে এগুলো। এছাড়া আমরা আন্ডার ওয়াটার লাইফ সম্পর্কে জানতে পারি। যারা ছোট আছেন বা যারা এখনো কৈশোরে গণ্ডি পেরোয়নি, তাদের জন্য অবশ্য পাঠ্য একটি গল্প, এবং বড়দেরও পড়ে গল্পটি খুব ভালো লাগবে, কারণ গল্পটির মধ্যে এটা একটা পিওর সায়েন্স ফিকশন গল্প। শঙ্কু সব গল্প কিন্তু পিওরলি সায়েন্স ফিকশন, এর মধ্যে কিছুটা সায়েন্স ফিকশন বা পিওর সায়েন্স ফ্যান্টাসি একটি গল্প, তার সঙ্গে একটা অ্যাডভেঞ্চারের ছোঁয়া, রক্তমৎস্য রহস্য। প্রফেসর শঙ্কু ও বাগদাদের বাক্স, এই গল্পটি আমার অত্যন্ত অত্যন্ত প্রিয়, এবং এই গল্পটিও আমার প্রথম পড়া শঙ্কুর কাহিনীগুলোর মধ্যে একটি। কারণ প্রফেসর শঙ্কুর কাণ্ড কারখানা আমার কেনা প্রফেসর শঙ্কুর ওপর প্রথম বই। আমি তখন বোধহয় ক্লাস 4 কি 5 পড়ি। তো বাগদাদের বাক্স গল্পটারও কনসেপ্টটা একেবারেই অনন্য, সাধারণ বললেও কম বলা, একেবারে একটা ইউনিক কনসেপ্ট। মানে এখানে দেখানো হচ্ছে শঙ্কু বাগদাদে যাচ্ছে, সঙ্গে রয়েছে দুই বৈজ্ঞানিক, পেত্তুচ্চি আর গোল্ডস্টাইন, এবং সেখানে আল হাব্বাল বলে একজন বাগদাদের ব্যবসায়ীর সাথে দেখা হচ্ছে। তিনি তাদেরকে নিয়ে যান একটি আলিবাবার গুহায়। হ্যাঁ, আলিবাবার গুহায় নিয়ে যান এবং আলিবাবার মতো সেটা খোলে, মানে চিচিং ফাঁক বা খুলিজা সিং সিং বলে সেটা খুলে যায়, এবং সেখান থেকে একটি বাক্স এনে ওদেরকে দেন। এই বাক্সের মধ্যে কি আছে সেই রহস্যটা উদ্ধার করার জন্য। কারণ বলেন যে আপনারা পশ্চিমের বৈজ্ঞানিক, আপনারা বিদেশ থেকে এসেছেন, আপনারা দেখুন আমাদের দেশে সেই কত যুগ আগে কি হয়েছে, এবং সেই বাক্সের মধ্যে কি হয়, বাক্সটার ভেতরে কি এমন জিনিস ছিল, এটা আপনাকে আমি বলবো না, কারণ সেটা এমনই একটা জিনিস যেটা আপনার বা যে কোনো লোক যে প্রথমবার এই গল্পটি পড়বে, আমি গ্যারেন্টি দিতে পারি তার কল্পনার অনেক অনেক ঊর্ধ্বে, অনেক বাইরে সেটা। মানে এটা পড়লে আপনার চমক লাগতে, আপনার মনের মধ্যে একটা একটা কি বলবো, আর আপনাকে আবিষ্ট করে রেখে দেবে। আপনি কিছুক্ষণের জন্য বলবেন হ্যাঁ এই ব্যাপার, এরকম একটা রিয়াকশন আপনি দিতে বাধ্য। অত্যন্ত সুন্দরভাবে লেখা সহজ সরল গদ্য, যেটা সত্যজিৎ রায়ের বিশেষত্ব। সহজ সরল গদ্য দিয়ে তিনি
পাঠককে বুঁদ করে রেখে দিয়েছেন এই গল্পের মধ্যে। এবং এই গল্পের মধ্যেও কি মানুষের লোভ, লালসা, আর আমরা কেন আসলে পশ্চিমের যারা বৈজ্ঞানিক বলুন, আর্কিওলজি, তাদের উপরে যে একটা অপবাদ দেওয়া হয়, সেটা যে অনেকাংশে মিথ্যে নয়, সেটাও সত্যজিৎ রায় খুব বলিষ্ঠভাবে এখানে বলেছেন যে তারা অনেক সময় কিছু একটা গিয়ে আবিষ্কার করেন, গিয়ে সেই প্রাচ্যের পুরোনো দিনের জিনিসগুলো নিয়ে নিজে হস্তগত করার চেষ্টা করেন, নিজেদের মিউজিয়ামে রাখার চেষ্টা করেন। এবং সেটা যে অন্যায়, যে জিনিসটা আছে সেই জিনিসটা নিয়ে তুমি রিসার্চ করার কোনো ব্যাপার নেই, তো সেই জিনিসটা সেই দেশেই রেখে যাওয়া উচিত। সেই দেশটা গিয়ে সেখানকার মিউজিয়ামে দিয়ে দিলে তো কোনো লাভ নেই, সেটা তো সেই দেশের জিনিস নয়, যেটা যে দেশের জিনিস সেখানেই রেখে দেওয়া উচিত। এই ধরনের একটা বার্তা কিন্তু সত্যজিৎ রায় এর মধ্যে দিয়ে দিয়েছেন। সেজন্যই এটা একটা সাধারণ সায়েন্স ফিকশন গল্প আর থাকে না, তার থেকে অনেক বেশি কিছু হয়ে যায়। এবং এর মধ্যে ইনফ্যাক্ট এটা একটা ফ্যান্টাসি, সায়েন্স ফ্যান্টাসি, কিন্তু তাছাড়া তাহলেও এরকম একটা জিনিস যদি হতে পারতো কি ভালোই না হতো, এরকম একটা ফিলিং আপনার মনে আসবেই। যেহেতু আরব দেশে এটাকে সেট করেছেন, তাই একটা রূপকথা, একটা ফ্যান্টাসি এলিমেন্ট আছে, ভালো লাগতে বাধ্য এই গল্পটি। নিশ্চয়ই পড়বেন বাগদাদের বাক্স, যেটা বললাম প্রফেসর শঙ্কুর কাণ্ড কারখানার মধ্যেই এই গল্পটিও রয়েছে, এবং শঙ্কু সমগ্রত রয়েছে। আসছি পরের গল্প। যে গল্প, সেই গল্পটা একটি আদ্যন্ত থ্রিলারের মোড়কে বানানো। থ্রিলারে যেমন হয় যে সবসময় একটা রহস্যের পরিবেশ, অনেকগুলো টুইস্ট, আর সেই গল্পটির নাম হচ্ছে ডক্টর শেরিংয়ের স্মরণশক্তি। আমার এখনো মনে আছে, আমি আনন্দমেলায় এই গল্পটি পড়েছিলাম। সত্যজিৎ রায় মারা যাওয়ার পরে গল্পটিকে রিপ্রিন্ট করা হয়েছিল, ওদের 80 দশকের শুরুর দিকে এই গল্পটি প্রথম লেখা হয়। তো হিয়েরোনিমাস ডিট্রিক্স শেরিং একজন বৈজ্ঞানিক, এবং একটি দুর্ঘটনায়, একটি গাড়ির দুর্ঘটনায় তিনি স্মৃতিশক্তি হারিয়েছেন। শঙ্কু তাকে সাহায্য করতে চান, কারণ শঙ্কু আবিষ্কার করছে রিমেমব্রেন বলে একটি যন্ত্র। রিমেমব্রেন কারোর মাথায় পরিয়ে দিলে সে যদি কোনো কিছু ভুলে গিয়ে থাকে, সেটা তার মনে পড়ে যায় এবং সেটা সে বলে দেয়। প্রথমে উনি তার চাকরের উপর প্রয়োগ করেন, সেটা খুব মজা করে বলা আছে যে 3 দিন আগে বাজার থেকে কি কিনেছিলে, বলে মনে নাই বাবু। সে যখন মেশিনটাকে অন করা হয়, সে আস্তে আস্তে একটা শব্দ উচ্চারণ করে ট্যাংরা মাছ এনেছিল। তো যাই হোক, তারপরে গল্পটা অবশ্য একটা সিরিয়াস অ্যাঙ্গেল নিয়ে নেয়, সে ওখানে ওটাকে নিয়ে যায় এবং প্রফেসর শেরিংয়ের মাথায় সেটা পড়ানো হয়। আস্তে আস্তে প্রফেসর শেরিং তার স্মৃতি ফিরে পেতে শুরু করেন। এরপর আমি কোনো স্পয়লার দেবো না, কেন এই গল্পটা একদম আনএক্সপেক্টেড নানা রকম টার্নস দিয়ে যায়, নানা রকম মোড় আছে, গল্পের বাঁকে বাঁকে রয়েছে টুইস্ট, এবং শেষে যখন গল্পটা শেষ হয়ে যায়, তখন একটি বাচ্চাকে এঞ্জেলের মতন করে সত্যজিৎ রায় আনে। এই জিনিসটা কিন্তু আমি পর্যবেক্ষণ করেছি, অনেকে আমার সঙ্গে একমত হবে হয়তো, যে সত্যজিৎ রায় বাচ্চাদেরকে খুব সুন্দর ব্যবহার করেন, কি গল্পে কি সিনেমায় শিশু চরিত্রগুলি যেমন ভীষণ নিষ্পাপ থাকে, এবং তারা যেমন অনেক কিছু সত্যি বলে দেয়, সেই সত্যির থেকে গল্পের মোড়টা যায় বদলে। যেমন আমরা শাখা প্রশাখায় দেখেছি, যেমন আমরা আরও কিছু সিনেমায় দেখেছি, শাখা প্রশাখায় খুব নোটেবলি দেখতে পেয়েছি। তেমনি এখানেও কিন্তু বাচ্চাটিকে দিয়ে একটি জঘন্য জিনিস নিশ্চিহ্ন করানো হয়েছে। এটা কীভাবে করানো হয়েছে, সেই জঘন্য জিনিসটাই বা কী, তার জন্য আপনাকে এই গল্পটি পড়তে হবে। দুর্দান্ত একটি গল্প, সায়েন্স ফ্যান্টাসির সঙ্গে থ্রিলারের একটা দারুণ পাঞ্চ, ডক্টর শেরিংয়ের স্মরণশক্তি। এর পরের গল্পতে আসছে। 3 নম্বরে রয়েছে শঙ্কুর সুবর্ণ সুযোগ। শঙ্কুর সুবর্ণ সুযোগ 2-3 সপ্তাহ আগেই রেডিও মির্চিতে সানডে সাসপেন্সে দেওয়া হয়েছে, আপনারা সেখানেও শুনতে পারেন। এছাড়া স্বয়ং প্রফেসর শঙ্কু নামের যেটি শঙ্কুর গল্পের সংকলন আছে, সেটা আপনারা সেখানে পড়তে পারেন। তাহলে শঙ্কু সমগ্রত অবশ্যই আছে, সেটা যদিও বারবার আমি বলে দিচ্ছি। এটা আমার খুব প্রিয় এই জন্য যে এটা পড়ে আমি প্রথম অ্যালকেমির ব্যাপারে জানতে পারি, যেটা আমি সবসময় বলি, সত্যজিৎ রায়ের লেখা গল্পে কি ফেলুদা, কি শঙ্কু, কি তাইনি খুঁড়ো, কিছু না কিছু নতুন কিন্তু জানা যায়। এখানে যেমন অ্যালকেমির ব্যাপারে জানা গেছে। অ্যালকেমি ছিল, যা জানে না তাদের বলে রাখি, অ্যালকেমি ছিল এক ধরনের অপবিজ্ঞান, তাকে অপবিজ্ঞান বলতো, বেসিক্যালি এক ধরনের বিজ্ঞানের শাখা ছিল, যেখানে বৈজ্ঞানিক উপায় ছাড়াও নানা রকম টুকটাক মন্ত্রতন্ত্র ব্যবহার করে বা উইচক্রাফটের ব্যবহার করে দুটোর মেশানো একটি বিজ্ঞান, যেটা দিয়ে যে দুটো পদ্ধতি মিশিয়ে সোনা বা রূপো মতন মূল্যবান পদার্থ তৈরি করা যেত, মেটাল তৈরি করা যেত।
তো এখানে যেটা দেখানো হয়েছে যে একটি পুরনো পাণ্ডুলিপি পাওয়া যায়, সেখানে ম্যানুয়েল স্যাভেদ্রার লেখা। তিনি একজন বিখ্যাত অ্যালকেমিস্ট ছিলেন। স্পেনের গ্রানাডা অঞ্চলে তার বিশাল বড় একটা কাসল ছিল, সেখানে নাকি তিনি 100% খাঁটি সোনা বানাতে মানে সমর্থ হয়েছে। প্রথমে সন্ডাসা শঙ্কু বিশ্বাস না করলেও বইটি সম্পর্কে তাদের আগ্রহ জন্মায় তাদের আরেক বন্ধু ক্রোলের জন্য। ক্রোল একজন জার্মান ভদ্রলোক, যারা শঙ্কু পড়েছে তারা সবাই জানে। একটু ছিটগ্রস্ত কিন্তু খুব লাভেবল একটা চরিত্র, আমার খুব প্রিয় একটি চরিত্র আর কি, আতপাগলা আমার মতো। যাই হোক, তো ক্রোল সেই পাণ্ডুলিপিটা পড়ে স্পেনের গ্রানাডা অঞ্চলে যেতে চায়। পাণ্ডুলিপিটা কেনার সময় একজনের সঙ্গে তার খুব দর কষাকষি হয়। সে ক্লেম করে সে নাকি 100% খাঁটি রূপো বানিয়েছে এবং এবার সে 100% খাঁটি সোনা বানাতে চায়। যাই হোক, ক্রোল পাণ্ডুলিপিটা আলটিমেটলি পেয়ে যায় এবং তারপরে গিয়ে তারা স্যাভেদ্রা ক্যাসেলের ভেতরে ঢুকে পাবলো নামের একটি ছেলের সাহায্যে তারা এই এক্সপেরিমেন্টটা করতে শুরু করে। তারপর কি হয়, এবার গল্পটা শুনতে হয়তো আপনার মনে হচ্ছে না প্রফেসর শঙ্কুর বাকি গল্পগুলোর মতন এটা অতটা মানে অন্যরকম নয়, এটা তো বেশ একটা টিপিক্যাল সায়েন্স ফিকশন গল্পের মতোই শোনাচ্ছে, কিন্তু না, এই পুরো গল্পটি খুব মেদহীনভাবে বলা। গল্পটার মধ্যে অনেক কিছু আছে, গল্পটির মধ্যে জিপসিদেরও একটা উপস্থিতি আছে। এছাড়া গল্পটার যে সেটিং, মানে আপনি স্পেনে পৌঁছে যাবেন, বিশ্বাস করুন, আপনি যে এত সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে আপনি স্পেনে পৌঁছে যাবেন, এগুলো তো আছেই। কিন্তু গল্পের সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে গল্পের মারাত্মক টুইস্টটা। শেষে এমন একটা টুইস্ট আছে যেটা আপনার কি বলবো, আপনাকে নাড়িয়ে দেবে ভেতর থেকে। ওটা একটা একদম একটা সাসপেন্স থ্রিলারের মতো, অনেকটা ফেলুদার গল্পের মতন ইনফ্যাক্ট। শেষে এমন একটা টুইস্ট আছে যে সবারই কল্পনা সেটা বাইরে থাকে, এমনকি শঙ্কুরও কল্পনা বাইরে থাকে, সেটা নিজেই ঘটে যায়। এবং মানে আপনি ভাববেন যে ইস, এটা হিট তো এর একটা দুটো মানে ডায়েরির এন্ট্রি করে দেখা, তো আগের এন্ট্রিগুলোতেই তো ছিল, আমি বুঝতে পারলাম না, এরকম একটা ফিলিং আপনার আসবেই আসবে, সে আপনি যে বয়সেই পড়ুন, এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। এবং হ্যাঁ, খুব সুন্দর কাজ করা হয়েছে রেডিও মির্চি, যেটা অডিও যেটা করা হয়েছে রেডিও প্লে মতন করে, শঙ্কু সুবর্ণ সুযোগ। কিন্তু আমার মনে হয় বইটা পড়ার মজাটা আরও আলাদা। আপনি বইটাও পড়ুন, ওটাও শুনুন, কোনো ব্যাপার নেই, কিন্তু বইটা অবশ্যই পড়বেন। দুর্দান্ত একটি গল্প, শঙ্কুর সুবর্ণ সুযোগ। বা দেখা যায় 2 নম্বরে কোনটা আছে। 2 নম্বরে রয়েছে প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল। এবার দেখুন, প্রফেসর শঙ্কু আশ্চর্য পুতুল, এর মধ্যেও একটা সাসপেন্স রয়েছে, একজন সাইকোপ্যাথের কথা বলা হয়েছে, কিন্তু গল্পটা কিন্তু ছোটদের জন্য লেখা, কাজে এইসব এলেও খুব গুরুগম্ভীর কোনো ব্যাপার, গুরুগম্ভীরভাবে সেগুলো আসে না, খুব সহজভাবে সেগুলো আসে। এটাই সত্যজিৎ রায় আসলে উনি এটা উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন আর কি, যা ঠাকুরদা মহাভারতকে এত সুন্দর এত মজার করে কিন্তু কোনো তথ্য বাদ না দিয়ে ছেলেদের মহাভারত লিখতে পারেন। তার নাতি যে মানে সায়েন্স ফিকশন বা সায়েন্স ফ্যান্টাসির মধ্যে গুরুগম্ভীর কিছু লেমিংয়ের তত্ত্ব বা একটি সাইকোপ্যাথকে নিয়ে আসবেন, কিন্তু কিশোর পাঠ্য হবে, তাতে আশ্চর্যের কিছু নেই। যাই হোক, গল্পটা অনেকটা এরকম যে প্রফেসর শঙ্কু যাচ্ছে নরওয়েতে লেমিং বলে একটা প্রাণী আছে, সেই প্রাণী নিয়ে গবেষণা করছিলেন ওর এক বন্ধু, তারপর সে নিখোঁজ হয়ে যায়। লেমিং একটি প্রাণী, যারা জানেন না বলে রাখছি তাদের, লেমিং একটি এমন প্রাণী যাদের বলা হয় যে তারা নাকি একটা সময়, বিশেষ সময় গিয়ে তারা সমুদ্রের ধারে গিয়ে আত্মহত্যা করে, মানে সমুদ্রের মধ্যে তারা ডুব লাগায়, একটি দুধ জাতীয়, একটা রোডেন্ট জাতীয় প্রাণী আর কি। তো প্রফেসর শঙ্কুর মানে তার বন্ধুকে খুঁজতে যান এবং সেখানে উনি আতিথেয়তা গ্রহণ করেন একজন লিঙ্গুইস্ট বলে একজন আর্টিস্টের, এবং তিনি নাকি মানুষদেরকে দেখে দেখে তাদের ছোট ছোট 6 ইঞ্চি সংস্করণ বানান, মানে মডেল বানিয়ে দেন আর কি, মিনিয়েচার মডেল। তারপরে কি হয় আমি বলবো না, মানে গল্পটা পড়ে, আমি যখন পড়েছিলাম তখন আমি একটু বড়ই, আমার 16-17 বছর বয়স তখন, কিন্তু রাত্রিবেলা পড়ে কিন্তু বেশ ভয় লেগেছিল আমার। মানে একটা ভয়ের আবহ রয়েছে, একটি মানসিকভাবে বিকৃত মানুষের মন কোন দিকে যেতে পারে, সে কতটা হিংস্র হয়ে উঠতে পারে তার আভাস রয়েছে। আবার দেখুন কত কিছু আমরা জানতে পারছি নরওয়ের ব্যাপারে, আমরা জানতে পারছি লেমিং এর ব্যাপারে। এটাই তো প্রফেসর শঙ্কুর কাহিনীগুলোর বিশেষত্ব, আপনি কোনো কিছু জেনেও যান,
পড়ে আপনার একটা এর মধ্যে সাহিত্যগুণও থাকে, আবার পড়ে আপনার বেশ মানে মনোরঞ্জক একটা ব্যাপারও থাকে, চিত্তাকর্ষক ব্যাপারও থাকে, সবগুলোই রয়েছে প্রফেসর শঙ্কু আশ্চর্য পুতুলের মধ্যে। প্রফেসর শঙ্কু নামক যে কাহিনী সংকলনটি আছে তার মধ্যে আপনি গল্পটি পেয়ে যাবেন, এবং শঙ্কু সম্মুখে অবশ্যই পাবেন। পড়তে ভুলবেন না কিন্তু, পড়ে আমার কোনো পরের সত্যজিৎ রায়ের ভিডিওতে মতামত নিশ্চয়ই জানাবেন। কেমন? নাম্বার 1 আসছে। 1 নম্বরে আছে এক সিংহ অভিযান। হ্যাঁ, এটা আমার সবচেয়ে প্রিয়, আর আমার মনে হয় যারা প্রফেসর শঙ্কু ভালোবাসেন, যারা প্রফেসর শঙ্কুকে নিয়ে পড়েছেন, তাদের কাছেও এক সিংহ অভিযান হতেই পারে, মানে হওয়া উচিত প্রফেসর শঙ্কুর শ্রেষ্ঠতম উপন্যাস আমারও মনে হয়। এটি প্রফেসর শঙ্কুর সবচেয়ে দীর্ঘতম উপন্যাসের মধ্যে একটা, এবং এর মধ্যে সব আছে, কি নেই। এর মধ্যে অ্যাডভেঞ্চার রয়েছে, এর মধ্যে কত তথ্য যে জানা যায় তার ইয়ত্তা নেই, এর মধ্যে কত রকমের মানে সত্যজিৎ রায় কল্পনার দুয়ারটা কিভাবে খুলে দেন ছোটদের সামনে, কিশোরদের সামনে, তার একটা প্রকৃষ্ট উদাহরণ রয়েছে এই উপন্যাসটিতে। উপন্যাসটি নিয়ে বেশি কিছু বলবো না, এটুকুই বলবো যে উপন্যাসটি হচ্ছে একটা ডায়েরি, আবার একটা ডায়েরি থেকেই শুরু হয়। সেই ডায়েরি লিখেছিলেন উইলার্ড বলে একজন ভদ্রলোক। তো উইলার্ড লিখেছিলেন যে আই স আ হার্ড অফ ইউনিকর্নস ইন ফুল পজেশন অফ মাই সেন্সেস, মানে আমি এক ঝাঁক ইউনিকর্ন দেখেছি সজ্ঞানে। এবার ইউনিকর্ন বলে কোনো প্রাণীটার অস্তিত্ব নেই বলেই বৈজ্ঞানিকরা জানে এবং মানে। ইউনিকর্ন কিছু কিছু পুরনো যারা ভারতবর্ষে আসতেন তারা বলতেন নাকি ভারতবর্ষে ইউনিকর্ন দেখা যায়, কিন্তু দেখা যায় সেটা আসলে তারা কোনো নীলগিরি টার বা ওই জাতীয় কোনো জানোয়ারকে দেখে ইউনিকর্নের কল্পনা করেছেন। ইউনিকর্ন মানে একটা ঘোড়া যার একটা শিং আছে, একটা এরকম মাঝখান দিয়ে, তাকে ইউনিকর্ন বলা হয়। সেটা কি সত্যি আছে? শঙ্কুর যেটা উনি সন্ধিৎসু মন, সেটা নিয়ে তিনি চলে যান, সঙ্গে যান অবিনাশবাবু তার প্রতিবেশী এবং তার 2 প্রিয় বন্ধু সন্ডার্স ও ক্রোন। তারা চলে যান তিব্বতের উদ্দেশ্যে। তিব্বতে যেতে 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 তারা নানা রকম তিব্বতের যা যা জিনিস আছে ভালো খারাপ সবগুলো সম্মুখীন হন। তারা মানস সরোবর দেখেন, তারা কৈলাস দেখেন, গুরলা মান্দাতা দেখেন, তারা খাম্পা নামক যে তিব্বতের খুব কুখ্যাত এবং হিংস্র দস্যুরা এখনো আছেন কিনা জানি না, কিন্তু তারা তখন অ্যাটলিস্ট ছিলেন, তাদের সম্মুখীন হয়। এবং তাদের সঙ্গে একটা অত্যন্ত রহস্যময় চরিত্রে আলাপ জানাম জন মার্কহ্যাম। তার উদ্দেশ্যটা বোঝাই যাচ্ছে খুব সাধু নয়, উদ্দেশ্যটা খুব রহস্যে ঢাকা। কাজে এই রহস্য রোমাঞ্চ সবকিছুই আছে এখানে। লামা, তিব্বতী লামাদের বর্ণনা আছে, আর বর্ণনাগুলো প্রত্যেকটা এত সুন্দর, আর তার সঙ্গে মানানসই সত্যজিৎ রায়ের ইলাস্ট্রেশন, মানে দুর্ধর্ষ ইলাস্ট্রেশন আর তথ্য কি বলবো। আমি যখন উইকিপিডিয়া বেরোলো, আমি আবার করে এক সিংহ অভিযান পড়ছিলাম, আমি উইকিপিডিয়ার সঙ্গে চেক করে দেখছিলাম, বিশ্বাস করুন তথ্যে কোনো ভুল নেই। যতটুকু কল্পনা মেশানোর দরকার ততটুকু মিশিয়েছে। আর এর মধ্যে একটা না খুব ছোট্ট বাট খুব সুন্দর বার্তা আমার ব্যক্তিগতভাবে মনে হয় সত্যজিৎ রায় দেওয়ার চেষ্টা করেছেন। সেটা হচ্ছে আমাদের একটা কল্পনার জগৎ থাকে, বা সবারই একটা কল্পনার জগৎ থাকে। সেই জগৎ থেকে সেই জিনিসটাকে না নিয়ে যেতে হয় না, সেই জগৎটাকে নিজের কাছেই রাখা উচিত। যেমন খুব প্রেশাস বই আপনি নিজের কাছেই রাখা উচিত আমার মতে, নাহলে অন্যকে দিয়ে দিলে সে তার মূল্য বোঝে না। তেমনি আপনার কল্পনার জগতের জিনিসগুলোর মূল্য কিন্তু অন্য লোকে বুঝবে না, তারা তাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করবে। এটা কিন্তু খুব সাটল ওয়েতে এখানে বোঝানো হয়েছে, একটা কাল্পনিক জায়গার মাধ্যম দিয়ে। এইটুকুই বলবো, এর বেশি আমি কিছু বলবো না। আর এটা মানে আপনার কল্পনাকে, মানে কল্পনার শক্তিকে এটা স্ট্রেস দেবে। মানে আপনি ভাববেন যে এর ভিতরে কি আছে, এটার মধ্যে মানে এর ভেতর রহস্যটা কি হতে পারে, বা এর মধ্যে কি এমন জিনিস সে খোঁজে শঙ্কু চলেছে, ইউনিকর্ন কি সত্যি আছে না নেই, আছে না নেই, এই দোলাচলের মধ্যে শেষ পর্যন্ত রাখবে আপনাকে উপন্যাসটা। আর শেষ অধ্যায়টা আমার মতে বেস্ট অধ্যায়, সেটা পড়লে এই বয়সেও আমার মনে হয় যে সাহা এরকম একটা জায়গা যদি সত্যি হতো। জায়গাটার নাম বললাম না, জায়গাটা কি কেন এরকম মনে হবে তাও বললাম না, কিন্তু আমার মনে হয় আমি যেভাবে বললাম, আর অনুরোধ করবো আপনাদেরকে প্লিজ পড়বেন এই উপন্যাসটা। আমার মতে মানে ফাইনেস্ট, মানে ভারতে লেখা বলছি, আমি অন্য ভাষার লেখা হিন্দিতে পড়েছি, অন্য ভাষায় পড়িনি, কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি ভারতের ওয়ান অফ দ্য ফাইনেস্ট, মানে ছোটদের জন্য লেখা সায়েন্স ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার উপন্যাস এই এক সিংহ অভিযান। সময় নষ্ট না করে স্বয়ং প্রফেসর শঙ্কুটা অনলাইন আনিয়ে নিতে পারেন, আর শঙ্কু সমগ্রটাও গাটের করে খরচা করে আনিয়েই নিন না। এতগুলো শঙ্কু গল্প বললাম, আপনারা যদি না পড়ে থাকেন পড়ে নেবেন। আর যদি সায়েন্স ফিকশন ভালো না বাসেন, আমি গ্যারান্টি দিচ্ছি শঙ্কুর গল্পগুলো পড়ে কিন্তু আপনি
সায়েন্স ফ্যান্টাসি বা সায়েন্স ফিকশনকে একদম এক অন্য চোখে দেখবে। পরে ইচ্ছে আছে তাইনি খুঁড়ো এরকম একটা কিছু করার, বা ফেলুদাকে নিয়েও করার ধৃষ্টতা একটা ওই ধরনের করার ইচ্ছে আছে, যে আমার পছন্দের সেরা 10 ফেলুদা কোনটি। যদি আপনাদের এরকম কোনো কাউন্টডাউন চাই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আজ তবে আসি, আর মানিকবাবুর উদ্দেশ্যে একটাই কথা বলবো, এরকম সুন্দর সুন্দর সৃষ্টির জন্য যে মহারাজা তোমারে সেলাম। নমস্কার।